নমস্কার, গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বাসর সজ্জা। ব্যবস্থাটা মন্দ লাগেনি অশোকের। ফ্লোরেসেন্ট বাতির কটকটে আলোটা আর যাই হোক, নববধূর সঙ্গে প্রথম পরিচয়ের পক্ষে খুব অনুকূল নয়। ওর বিশ্বাস ওতে কিছুটা স্বপ্নভঙ্গ হয়। কোনো কোনো সবজি যেমন কুয়াশাতেই পরিপুষ্ট হয়, তেমনি রোম্যান্স বস্তুটা আধা আলোতেই জমে ভালো। উজ্জ্বল আলো রূঢ় বাস্তবের মতোই, স্বপ্ন বা রোম্যান্সের চিরশত্রু, কঠোর আঘাতে কেবলই তথ্য সচেতন করতে চায়। তাই এবাড়ির কোনো এক প্রাচীনা মহিলা যখন সেই প্রায় শেষ রাতে ইলেকট্রিক আলোগুলো নিভিয়ে একটি ঘৃতের প্রদীপ জ্বেলে দিয়ে চলে গেলেন, অশোক বেশ উৎফুল্ল হয়ে উঠেছিল। ওদের সংস্কারে অবশ্য এটা নেই। পশ্চিমবঙ্গের ছেলে সে, জন্মাবধি দেখে এসেছে যে বাসর ঘরে হই হল্লা করে রাত জাগতে হয়। বাসর জাগা মেয়েদের একটা উৎসবের ব্যাপার। অশোক নিজেও সেইটে পছন্দ করে। বন্ধুবান্ধবদের সঙ্গে বহুবার সে এ নিয়ে তর্কও করেছে। বলেছে, একেবারে অপরিচিত মেয়ে ও পুরুষ গ্রন্থিবন্ধনের 2 ঘন্টার মধ্যেই প্রণয়লীলা শুরু করবে, এ কল্পনাটাই রিভল্টিং। ঘরের জিনিস ঘরে আসুক, দুটি অপরিচিত মানুষ বহু লোকের ভিড়ে মাঝে মাঝে চকিতে একাধবার পরস্পরকে চুরি করে দেখে নিক, দুটো একটা কথা চলুক অপরকে উপলক্ষ করে, তারপর নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই পরম ঈপ্সিত ক্ষণটি উপস্থিত হোক। তবে তো বুঝব। চিরজীবনের মতো অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হলো যে দুটি নবীন প্রাণ, তাদের প্রথম পরিচয়ের শুভ লগ্নটির উপযুক্ত পৃষ্ঠপট রচিত হলো। তা নয়, সারাদিন উপোস করে থেকে দুজনেই ক্লান্ত বিরক্ত, একবার দেখেও নি হয়তো কেউ কাউকে, অমনি শুরু হয়ে গেল প্রণয়লীলা। না ভাই, মাপ করো, ও আমার ভালো লাগে না। সব জিনিসেরই একটা উপযুক্ত ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। যেখানে বরকনে দুজনেই দুজনের পরিচিত, অর্থাৎ লাভ ম্যারেজ, সেখানকার কথা আলাদা। কিন্তু যেখানে নেগোসিয়েটেড ম্যারেজ, অভিভাবকদের স্তরে বিবাহ ঠিক হয়, সেখানে প্রথম পরিচয়টা ফুলশয্যার রাত অবধি মুলতবি থাকাই ভালো। এ তর্কের শেষ নেই। কেউ ওকে সমর্থন করেছে, কেউ করেনি। বড় বেশি কবিয়ানা করে অশোক, এ অভিযোগ উভয় পক্ষই করেছে। পূর্ববঙ্গের বন্ধুরা পুরাণ উপকথা থেকে নজির তুলে বোঝাবার চেষ্টা করেছে যে বাসর ঘরে প্রথম পরিচয়ের রীতিটাই এদেশের সনাতন রীতি। কিন্তু শেষ হবেই তর্কের খাতিরে তর্ক। অশোকের পছন্দ অপছন্দের উপর অভিভাবকরা কেউ বিশেষ জোর দেননি, সম্ভবত অশোক নিজেও না। বিয়ে যখন সে পূর্ববঙ্গের মেয়েকেই করছে, তখন তাদের বাড়ির আচার অনুষ্ঠানে তাদের মতই মানা উচিত। ওর বাবার আবার বিশেষ করে এ বিষয়ে অত্যন্ত আধুনিক মতবাদ। তিনি বলেন, একই দেশের লোক আমরা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ভেদ থাকা উচিত নয়। বিশেষ করে যখন এই শোচনীয় অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছি, তখন আমাদের মানে পশ্চিমবঙ্গের লোককেই সব সংস্কার ত্যাগ করে ওদের আপন করে নিতে হবে। তাছাড়া আমাদের রীতিনীতি ভালো আর অভ্রান্ত, এই অহংকারই বা আমাদের থাকবে কেন? অশোকের বাবা অমূল্যবাবু কোনো কথা মুখে বলে নিরস্ত থাকার লোক নন। তিনি অগ্রণী হয়ে কাজও করে দেখালেন। পরিবারের প্রায় তাবৎ লোকের অমতে শহরতলির এক উদ্বাস্তু কলোনি থেকে এই মেয়েটিকে নির্বাচন করলেন পুত্রবধূ রূপে। এরা প্রথমে মেয়ে দেখাতেই রাজি হননি। ধনী পিতার শিক্ষিত রূপবান পুত্র, শিবপুরের পাশ করা ইঞ্জিনিয়ার, খুঁটির জোর থাকায় পাশ করার সঙ্গে সঙ্গেই মোটা মাইনের চাকরি পেয়ে গেছে। এ ছেলের জন্যে অনায়াসে
25-30 হাজার টাকা খরচ করতে পারে এমন পাত্রীপক্ষের অভাব নেই। শুধু ছেলের উপযুক্ত বরাভরণ এবং দান সামগ্রী জোগাতেই হয়তো এদের সামান্য কুঁড়েটুকু বিক্রি হয়ে যাবে। মেয়ের বাবা এই কলোনিরই এক স্কুলে মাস্টারি করেন। 1 পয়সারও সঙ্গতি নেই আর। পূর্ববঙ্গ থেকে যা আনতে পেরেছিলেন তা সব দিয়েও এই সামান্য বাড়িটুকু শেষ হয়নি। বিস্তর দেনা আছে মাথার ওপর। গহনাপত্রের কথা তো উঠছেই না। ঘটিদের সঙ্গে কাজ করতে গেলে যা তত্ত্বতাবাস করতে হয় সেইটাই তো একটা ভয়াবহ ব্যাপার। কিন্তু অমূল্যবাবু আগেই বলে দিয়েছিলেন, আমরা যে কিছুই চাইব না তাই নয়, দিলেও নেব না। মেয়েকে শাড়ি এবং সামনের হাতে একটা কিছু বালা বা ব্রোঞ্জের চুড়ি যা হোক, এবং ছেলের ধুতি চাদর আংটি এই পর্যন্ত আপনারা দিতে পারেন। তার বেশি দিলে আমি সেখানে রেখে আসব। সেই ভরসাতেই এরা এগিয়েছিলেন। অমূল্যবাবু আরও বলে দিয়েছিলেন, আমরাও গায়ে হলুদে দই মাছ কাপড় ছাড়া কিছু পাঠাবো না। আপনারাও ফুলসজ্জাতে শুধু ফুল মিষ্টি আর কাপড় দেবেন। তাহলে কোনো পক্ষেই কোনো কথা উঠবে না। শুধু একটি ব্যাপারে অমূল্যবাবু একটি অনুরোধ করেছিলেন, বিবাহটা কলকাতায় কোথাও এসে দিতে হবে। এরা তাতে আপত্তি করেননি। মেয়ের মামা যে বাড়িতে ভাড়া থাকেন সে বাড়ির অপর ভাড়াটেরা সহযোগিতা করে সেই বাড়িতেই বিবাহের ব্যবস্থা করেছেন। 40 জন বরযাত্রী খাওয়াবেন এরা, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন, এবং আত্মীয় স্বজন মিলে 2-1খানা হালকা গহনা দিয়েও সাজিয়ে দিয়েছেন মেয়েকে। অমূল্যবাবু আপত্তি করলে মেয়ের বাবা বলেছেন, আমরা তো দিইনি, 5 জনে দিয়েছে। কলোনির লোকেরা চাঁদা করে কানের গহনাটা দিয়েছে, মাস্টারমশাইরা দিয়েছেন হেয়ার পিন, এমনিভাবেই এসেছে সব। স্নেহের উপহার, কাজেই আমি আর আপত্তি করতে পারিনি। অর্থাৎ বিয়েটা বিয়ের মতোই হয়েছে। অশোক অবশ্যই গহনা টাকা বা বরাভরণ নিয়ে মাথা ঘামায়নি, ঘামাবার কথাও নয়। বিধাতা তার কোনো অভাবই রাখেননি যখন কোনো জিনিসে, তখন শ্বশুর কি দিলে না দিলে সেই হিসাবটা তার কাছে তুচ্ছ। তার উৎকণ্ঠা ছিল মেয়েটি সম্বন্ধেই। কিন্তু পাকা দেখার পর ফিরে এসে মামা পিসেমশাই কাকার দল যখন সকলেই ওর বাবার পছন্দর প্রশংসা করলেন, তখন আর কোনো উদ্বেগ রইল না। পাত্রী বাবা আর মামা দুজনে দেখেই পছন্দ করেছিলেন। ওর মা একবার ক্ষীণকণ্ঠে বুঝি ছেলেকে দেখাবার কথাটা পারতে গিয়েছিলেন, স্বামীর কাছে ধমক খেয়ে চুপ করে গেছেন। অমূল্যবাবু বলেছেন, ওসব ফিরিঙ্গিয়ানা আমার কাছে চলবে না, আমি পছন্দ করে দিচ্ছি সেই ঢের। কেন, আমি কি কানা, নাকি ছেলের জ্ঞান বুদ্ধি আমার চেয়ে বেশি? আমার বাবার পছন্দ করে দেওয়া মেয়ে নিয়ে আমি যদি 32 বছর কাটিয়ে দিতে পেরে থাকি, আমার ছেলে পারবে না? অশোক অবশ্য নিজে দেখবার খুব পক্ষপাতীয় নয়। সে বলে, নিজে না দেখলে তবু সারপ্রাইজ থাকে। অনেক সময় আনপ্লেজেন্ট সারপ্রাইজও অদৃষ্টে মেলে হয়তো, কিন্তু তবু তা সারপ্রাইজ। নিজে দেখলে আর কৌতূহল থাকে না, বিয়ের রং অনেকখানি নষ্ট হয়ে যায়। শুধু আমি যাদের বিশ্বাস করি, যাদের মতামতের ওপর আমার কিছু শ্রদ্ধা আছে, এমন কজন সার্টিফাই করলেই আমি খুশি। একটা আশঙ্কা ছিল তার খুব বেশি, সেইটাই সে আগে ভাগে মামাকে জিজ্ঞাসা করে নিয়েছে। কেমন দেখলে বড় মামা? রেদার বলো কেমন শুনলে? কথাগুলো খুব বাঁকা নয় তো? তিনি জবাব দিয়েছিলেন, দূর পাগল, বলতে গেলে তো কুষ্ঠেরই লোক ওরা, ওদের কথা মিষ্টি কত। বলি, ওটা তো নদে জেলা ছিল কদিন আগেও। ওই তো ওইখানে বসেই তোমাদের রবি ঠাকুর ঝুরি ঝুরি কবিতা লিখেছে। ব্যাস ব্যাস, কবিতায় আমার কাজ নেই। ঝগড়া করার সময় আমাদের বুলিতে ঝগড়া করলেই আমি খুশি। না,
অশোক পাকা দেখার পর থেকে নিশ্চিন্তই হয়েছিল, সেই সঙ্গে একটু বেশি উৎসুকও। ভালো জিনিস উপহার পাবে শুনলে ছোট ছেলেরা যেমন উৎসুক হয় তেমনি। সেই জন্যই মেয়ের কোনো প্রবীণা আত্মীয়া যখন নিয়ম মাফিক ঘৃত প্রদীপ জেলে আলো নিভিয়ে দিয়ে চলে গেলেন বর ও কনেকে বাসর শয়নের সুযোগ দিয়ে, তখন অশোকের মনে হলো এ পক্ষেও কিছু বলবার আছে, এ প্রথাটাও একেবারে মন্দ নয়। অশোকের অধীরতার আরও একটা কারণ ছিল। শুভদৃষ্টির সময় ওর মনে হয়েছিল যে মুখটা ওর চেনা চেনা, এর আগে কোথায় যেন একবার দেখেছে। তখন অবশ্য চকিতে দেখা, বহু লোকের ভিড়ে, ঠেলাঠেলিতে, কোলাহলে, বিদ্রূপে, রসিকতায় সে সময়টা মনে এক রকমের বিভ্রান্তি আসে। তার ওপর পাত্রীও মুখ তুলতে বা চোখ মেলতে চায় না সে সময়, সুতরাং সে দেখার ওপর বিশেষ জোর দেওয়া যায় না। তবু ওই ধরনের একটা ধারণা মনের মধ্যে রয়েই গেছে সেই থেকে। কোথায় যেন একটা স্মৃতি জড়িয়েছে এই মুখখানার সঙ্গে, একটা বিস্বাদ, অপ্রীতিকর স্মৃতি। তাই চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে কেমন একটা তিক্ত স্বাদ লাগলো মনে, অথচ সে তিক্ততার কোনো বাহ্য কারণ নেই। অসামান্য সুন্দরী হয়তো নয়, তবে যে তার জীবনে জীবনসঙ্গিনী এবং আপাতত প্রথম প্রণয়ভিতা নববধূরূপে আসছে, সে যে বেশ সুশ্রী দেখতে, অশোকের পছন্দসই রকমের সুশ্রী, তাতে কোনো সন্দেহ নেই। সে রূপে মন ভরে যাওয়ারই কথা। কে জানে, অন্য কোনো পরিচিত মেয়ের সঙ্গে মুখের সাদৃশ্য আছে হয়তো। এমন বিচিত্র সাদৃশ্য অনেকের সঙ্গে অনেকের থাকে, সম্পূর্ণ অনাত্মীয় ভিন্ন ভাষাভাষী বিভিন্ন প্রান্তের লোকের মধ্যেও থাকে। কিন্তু যার সঙ্গে, যে মুখের সঙ্গে এর এমন সাদৃশ্য, সেটাই বা কার? কখন, কি উপলক্ষে পরিচয় হয়েছিল তার সঙ্গে? কেনই বা মনে মনে এ কষায় স্বাদ অনুভব করছে অশোক? এই কথাগুলোই সেই থেকে ভাবছে সে, সব ক্রিয়া, সব অনুষ্ঠানের ফাঁকে ফাঁকেই ভাবছে। আর কিছুতেই মনে পড়ছে না বলে কেমন এক রকমের অস্বস্তি বোধ করছে। সেই জন্যেই তার আরও আগ্রহ, আরও ঔৎসুক্য। নির্জন নিভৃতে সে আর একবার ভালো করে দেখতে চায় নববধূর মুখখানা। ওধারে তখনও কিছু কোলাহল আছে, উৎসব গৃহের কর্মক্লান্ত গৃহবাসীর জটলা। তা থাক, এদিক থেকে সবাই বোধহয় সরে গেছে। শেষ পদধ্বনি মিলিয়ে গেছে মিনিট 2-3 আগে। অশোক আস্তে আস্তে উঠে গিয়ে দরজার খিলটা তুলে দিয়ে এলো। অমনি কান পেতে শুনেও এলো বাইরে কারো আড়ি পাতার ফিসফিসিনি অথবা রেশমি শাড়ির খসখসানি শোনা যাচ্ছে কিনা। তারপর ফিরে আবার বিছানায় বসে মৃদু কোমল বাহুবন্ধনে বধূকে জড়িয়ে কাছে টানতে গেল। ও পক্ষের লজ্জা তো আশাই করা যায়, সেটা থাকবে এবং থাকা উচিত। কিন্তু এ যেন, অন্তত অশোকের তাই মনে হলো, এ যেন বড় বেশি কাঠ হয়ে আছে না? আর একটু কেন, অনেকখানিই জোর দিতে পারত অশোক। আর ওর ব্যায়ামপুষ্ট সে হাতের টান সামলানো ওইটুকু মেয়ের পক্ষে সম্ভবও হতো না। কিন্তু প্রথম পরিচয়টা গায়ের জোরে করা শোভন নয়। অশোকই আর একটু সরে একেবারে কাছে এলো এবং আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল বউকে। কিন্তু এ কি, এত কাঁপছে কেন মেয়েটা? থরথর করে কাঁপছে, আর সেই সঙ্গে কি কাঁদছেও। এ কি সবটাই লজ্জা? লজ্জায় কি এত কাঁপে? আর কান্নাই বা কেন? আজকালকার মেয়েরা কি কাঁদে? এসব অশোকের অভিজ্ঞতার বাইরে। তার ওপর 2-4 জন বন্ধুর মুখে যা শুনেছে তার সঙ্গে মেলে না এসব। সে একটু বিব্রতই বোধ করল। আস্তে আস্তে ডাকল, মিনতি। মনে হলো
অন্তত আলিঙ্গনের মধ্যে যা অনুভব করল ওর অবস্থা, আরও কেঁপে উঠল ও। না, তাহলে লজ্জাই। অশোক মনে জোর এনে ডান হাতে জোর করেই মিনতির ওদিকে ফেরানো মুখখানা এদিকে ফিরিয়ে আলোর দিকে তুলে ধরল। আবারও ডাকল, মিনতি। কাঁদছেই সে, বহুক্ষণ ধরেই হয়তো নিঃশব্দে কাঁদছে। নবরার সুকুমার কপলের পত্রলেখা সে অশ্রুতে ধুয়ে মুছে গেছে অনেকক্ষণ। এ কান্নার মূলে শুধুই কি আসন্ন আত্মীয় বিয়োগ আশঙ্কা? তাহলে মুখ এমন বিবর্ণ, এমন রক্তহীন কেন? লজ্জা কি সুখের বিন্দুমাত্র চিহ্নও তো নেই এতে, বরং যেন কোনো এক অজ্ঞাত আতঙ্কেই এমন পাণ্ডুর হয়ে উঠেছে। এ কি শ্বশুরবাড়ি সম্বন্ধেই ভয় শুধু? ঘৃত প্রদীপের সামান্য আলো, তবু ছোট ঘরে সে আলো খুব কম নয়। অস্বাভাবিক বিবর্ণতা ভুল বোঝবার কোনো কারণ নেই। ভয়, ভয়েই দিশাহারা হয়ে গেছে বেচারা। অকস্মাৎ একটা প্রবল মমতা বোধ করল অশোক ওর এই প্রথম প্রণয়ভিতা বধূ সম্বন্ধে। আরও কোমল কণ্ঠে বলল, মিনতি, তোমার ভয় করছে আমাকে? এবং তারপর ঝুঁকে পড়া মুখটা আবার তুলে নিজের দিকে ফিরিয়ে পরম স্নেহে ও মমতায় সেই পুষ্পকোরকের মতো বিকশিত দুটি ওষ্ঠে দাম্পত্য জীবনের প্রথম চুম্বন অঙ্কিত করতে গেল সে। আর তখনই মনে পড়ে গেল, স্মৃতিটা বিদ্যুতের স্পর্শের মতোই যেন এক নিমেষে দেহের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা প্রচণ্ড বিস্ময় ও সুতীব্র বেদনার অনুভূতি জাগিয়ে চলে গেল। চিনতে পেরেছে সে, আর ভুল হবে না, সংশয়ের এতটুকু অবকাশ নেই আর। অধরোষ্ঠের এই বিচিত্র সুন্দর গঠন আর ওষ্ঠের উপরে এই মুক্তাবিন্দুর মতো ঘাম জমে থাকা তাকে সেদিনও মুগ্ধ করেছিল। মুগ্ধ করেছিল বলেই বারবার চেয়ে দেখেছিল, আর তাই এত ভালো মনে আছে। অন্তরের সুগভীর লজ্জা ও বেদনার সঙ্গে জড়িয়ে আছে এ মুখখানা। আর সেই জন্য শুভদৃষ্টির সময় থেকেই এই কষায় স্বাদ অনুভব করছে সে। নিবিড় বাহুবন্ধন আপনিই শিথিল হয়ে আসে সেই বৈদ্যুতিক অনুভূতিটা মস্তিষ্ককে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই। চিবুক থেকেও হাতটা নেমে আসে আপনা আপনি। উদ্যত চুম্বন যেন চাবুক খেয়ে ফিরে যায়। অস্পষ্ট আর্তনাদের মতোই অশোকের কণ্ঠ থেকে স্বর বেরিয়ে আসে, টুকু। যেন এই ডাকটুকুর জন্য, এই কণ্ঠস্বরটুকুর জন্যই অপেক্ষা করছিল মিনতি, অশোকের সদ্য পরিণীতা নববধূ। সে মূর্ছাহতের মতোই নিঃশব্দে আছড়ে পড়ল ওর পায়ের কাছে, বিছানায় মুখ চেপে ফুলে ফুলে কাঁদতে লাগল। টুকু। ওর জীবনের সবচেয়ে বড় লজ্জা ও অপমান, বৃহত্তম কলঙ্কের সঙ্গে জড়িয়ে আছে নামটা। এখনও সে কথা মনে হলে দিনের আহার ও রাত্রের নিদ্রা চলে যায়, জীবনে কোনো আনন্দের স্বাদ থাকে না। সেইটুকুই ওর নবপরিণীতা বধূ মিনতি, বাবা যাকে অনেক খুঁজে অনেক যত্ন করে নির্বাচন করেছেন, বহু অর্থ ব্যয় করে নিয়ে আসছেন গৃহলক্ষ্মী করে। বেশি দিনের কথাও তো নয়, মাত্র 2 বছর হয়েছে হয়তো, অথবা অতও নয়। প্রথম নজরেই ওর চেনা উচিত ছিল। সেদিনের কথাটা তো স্পষ্ট মনে আছে। কুণাল সেনই ওর জীবনের সবচেয়ে বড় দুর্গ্রহ, ওর জীবনের বড় অভিশাপ। ইন্টারমিডিয়েটের 1 বছর মাত্র পড়েছিল কুণালের সঙ্গে। 1 বছরও পুরো নয়, কেননা তার আগে আরও 2 বছর ধরে ওই ক্লাসেই আছে কুণাল। ইন্টারমিডিয়েটের ফলাফল বেরোবার পর সে আবার ক্লাসে আসে, তারপর টেস্ট পর্যন্ত। কটা মাসই বা? তবু ওই কটা মাসের মধ্যে কুণালের অদ্ভুত প্রভাব পড়েছিল অশোকের ওপর।
হয়তো বেশি বয়সই তার একটা কারণ। কুণাল ম্যাট্রিকটাও পাশ করেছিল বছর তিনেকের চেষ্টায়। বয়স যা তার চেয়ে বেশি দেখাতো বরং। লম্বা চওড়া বিরাট চেহারা ছিল কুণালের। অনেক বেশি বয়সের জোয়ান একটা লোক যদি যেচে বন্ধুত্ব করতে আসে তো অল্প বয়সী ছেলেরা তার ব্যক্তিত্বে একটু অভিভূত হয়ে পড়বেই। তাছাড়া অশ্লীল রসিকতা এবং নোংরা অভিজ্ঞতার অসংখ্য কাহিনী সর্বদা যেন তার রসনাগ্রে জুগিয়ে থাকত। 17 বছরের ছেলের পক্ষে সেও একটা প্রবল আকর্ষণ। অশোক ধনীর সন্তান, কিন্তু বাপের শাসনে মানুষ হয়েছে সে। সাধারণত 17 বছরের ছেলেরা আজকাল যতটা পাকে ততটা পাকবার সময় ও সুযোগ পায়নি। সেইটাই যেন এখন পুষিয়ে নিতে চাইল ও। কুণালের গল্প রসিকতা ইঙ্গিত দুই চোখ ও কান দিয়ে পান করতে শুরু করল। আইএসসি পরীক্ষার পরই অবশ্য ছাড়াছাড়ি হয়ে গেল। কুণাল আবারও ফেল করল এবং অশোক সসম্মানে পাশ করে শিবপুরে ভর্তি হলো। কিন্তু যোগাযোগটা তাতে বিচ্ছিন্ন হলো না একেবারে। কারণ কুণালের লেখাপড়ার আশা ওর বাবা মাও এতদিনে ছেড়ে দিয়েছেন। কলেজে নামটা লেখানো আছে বটে, বাড়িতে পড়াবার প্রফেসর আর নেই। পড়ছে কি না, কলেজ যাচ্ছে কি না তাও তাঁরা আর প্রশ্ন করেন না। অতএব সে এখন বেপরোয়া। অর্থের অভাব তারও ছিল না, উপার্জনের চেষ্টা করার তাগাদা তো ছিলই না। সে প্রায় প্রত্যহই পয়সা খরচ করে শিবপুর যেতে আরম্ভ করল। প্রথম প্রথম শুধু অশোকের টানেই যেত অবশ্য, কিন্তু শিগগিরই ওদের হোস্টেলেও কুণালের একটি বিরাট ভক্তচক্র গড়ে উঠল। কুণাল কলকাতার আড্ডা ছেড়েই দিল বলতে গেলে। অশোকের একটা সুবিধা এই ছিল যে এই আড্ডা ওর কাছে মুখরোচক হয়ে উঠলেও সর্বস্ব হয়ে ওঠেনি। সে লেখাপড়াটা নষ্ট করেনি এবং স্ত্রীলোক ঘটিত আলোচনা যতই প্রিয় বোধ হোক, আলোচনার বাইরে সে পদার্পণ করেনি কখনো। তবে কুণালের চেষ্টার অন্ত ছিল না। এ বিষয়ে তার সংস্থানও ছিল বিস্তর। সে বহুদিন থেকেই এসব শুরু করেছে এবং ভদ্র অভদ্র কিছুরই তার অভাব ছিল না। ওর হোস্টেলের বহু ছেলেকেই এদিকে পথ দেখিয়েছে কুণাল। কিন্তু অশোকের এ বিষয়ে অত্যন্ত একটা বিতৃষ্ণা ছিল। তাছাড়া একটু রুচি বাগিশও ছিল ও। পণ্যমূল্যে যে স্ত্রীলোক পাওয়া যায় বা সহজে মেলে, সেরকম স্ত্রীলোকের সঙ্গে প্রণয়াসক্ত হওয়ার কথা ভাবতেই পারত না। আর প্রণয় বাদ দিয়ে শুধু সম্ভোগ, তাতে ছিল তার আরও অরুচি। ইদানিং কুণাল তাকে প্রায় তাতাত যে সম্ভ্রান্ত ভদ্রঘরের মেয়েও সে সরবরাহ করতে পারবে। শহরের আশেপাশে উদ্বাস্তু সমাগম হওয়াতে এ বিষয়ে খুব সুবিধাই হয়ে গেছে কুণালের। একদল লোক, তারাও উদ্বাস্তুই, স্বদেশবাসীর দুর্গতির সুযোগে বেশ দুপয়সা উপার্জন করছে। সেই সব লোকের মধ্যস্থতাতেই কুণালের এত সুবিধা হয়ে গেছে। এই সব মেয়েদের কেউ আসে অভাবে, তারা অভিভাবকদের জ্ঞাতসারেই আসে, কেউ আসে স্বভাবে। উপার্জনটা তারা নিজেরাই করতে চায়। কিন্তু এসব তথ্য নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না কুণালের। কোনো রুচির ঔৎকট্যও ছিল না। আর অশোকের জন্য কিছু তার সম্ভোগও আটকাত না। কিন্তু ওর এইটুকু ব্যবধান রক্ষা, নিজেকে বাঁচিয়ে রাখবার এই সামান্য চেষ্টা, এটাকে কুণাল তার ব্যক্তিগত পরাজয় বলেই মনে করত। তাই তার চেষ্টার শেষ ছিল না অশোকের এই সংযমের বাঁধটুকু ঘুচিয়ে দেবার। অশোক অবশ্য বহুদিন অবধি তার রুচিতে ও যুক্তিতে দৃঢ় ছিল। ভদ্রই হোক আর সম্ভ্রান্তই হোক, অর্থের বিনিময়ে যাকে ভোগ করা যায় তার সম্বন্ধে রুচি বা স্পৃহা কোনোটাই নেই অশোকের। ওতে যে আনন্দ পায় পাক, অশোক কিছুমাত্র আনন্দ পাবে বলে মনে করে না। শেষ পর্যন্ত
এইমাত্র 2 বছর আগে এক অত্যন্ত মনস্তাত্ত্বিক মুহূর্তে অশোক আত্মসমর্পণ করল কুণালের কাছে। তখন তার ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছে। পরীক্ষা দিয়ে বাবার পরামর্শে এবং তাঁরই প্রদত্ত অর্থে মাস 2 বাইরে ঘুরে এসেছে সে। ফেরার পথে দিল্লিতে নেমে বাবার চিঠি নিয়ে একটা চাকরির তদবিরও করে এসেছে। এক কথায় তখন আর কোনো কাজ নেই হাতে। সবটাই ফাঁকা ফাঁকা লাগছে, কর্মহীন, বেকার বলে মনে হচ্ছে নিজেকে। নিত্য সিনেমায় গিয়ে বা খেলা দেখেও সময় কাটতে চাইছে না, এই অবস্থা। ঠিক সেই সময়ই একদিন কুণাল এসে বলল, অশোক, গুড লাক। যেমনটি তুই চাস ঠিক তেমনি একটি মাল আছে, ফ্রেশ জিনিস, ফ্রেশ ফ্রম দ্য গার্ডেন্স বলতে পারিস, অ্যান্ড ভার্জিন অলসো। হ্যাঁ, ভার্জিন তো বটেই। তোমার কাছে যখন এসেছে তখন ভার্জিন না হলে চলে? বাঁকা বিদ্রূপ অশোকের কণ্ঠে। কুণাল উত্তেজিত হয়ে ওঠে, বলে, মাইরি বলছি, বলিস তো তোর গা ছুঁয়ে বলতে পারি। ওর বাবা স্কুল মাস্টার, ভেরি কনজারভেটিভ, সম্ভ্রান্ত বংশ ওদের। এতটুকু বেচাল ওদের বাড়িতে কেউ কখনো বরদাস্ত করেনি। নিতান্ত অভাবে পড়েই, একেবারে চরম অবস্থায় পড়ে এ পথে পা বাড়াচ্ছে। তাও বাবা জানে না, জানলে ও পয়সায় খাবার আগে আত্মহত্যা করত। দেখ, এ জিনিস আর পাবি না। ওই যে কি তোদের সাহিত্যিকরা বলে না, অনাঘ্রাত কুসুম নাকি, এ সেই জিনিস। আর কি বলবো, এক্সকিউজিটলি বিউটিফুল। যদি মিলিয়ে না পাস তো আমার কান কেটে নিস। আর তাহলে তোর সামনে কোনো দিন এসব কথা তুলব না, দিব্যি গেলে বলছি। লোভ হয় বই কি। মুহূর্তকাল চুপ করে থেকে অশোক প্রশ্ন করে, বয়স কত? সেটা একটু কমই অবশ্য, 16-17 বড়জোর, ক্লাস 10-এ পড়ে। তবে আমার মতো রসিক ও অভিজ্ঞ লোকের কথা যদি শুনতে চাস তো বলবো, জাস্ট দ্য এজ। তবু চুপ করে থাকে অশোক, আর সেই চুপ করে থাকাটাকেই সম্মতি লক্ষণ বলে বুঝতে কুণালের দেরি হয় না। সে কারণেই মুখটা ওর কানের কাছে এনে গলাটা নামিয়ে বলে, কিন্তু ব্রাদার, যেতে হলে আজই, সময় মোটে নেই। 2 দিনের করারে ভগ্নিপতির বাড়ি এসে আছে, বেশি দিন থাকতে পারবে না। অশোক তবুও ইতস্তত করে। কুণাল একেবারে উঠে দাঁড়িয়ে বলে, তাহলে গেট রেডি, আমি ওধারের ব্যবস্থা করে এসে তোকে ডেকে নিয়ে যাব 1 ঘন্টার মধ্যে। দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হোসনি কুণাল, আর কোনো কথা নয়, নাও অর নেভার। কিন্তু খরচ হবে কত তা তো বললি না। সেজন্যে তোকে ভাবতে হবে না, তোর পদস্খলনের অনারে সে খরচটা আমিই দেব। কাঁটায় কাঁটায় 1 ঘন্টার মধ্যে এসেছিল কুণাল। অশোকের তখন হাত পা মৃদু মৃদু কাঁপছে, কপালে ঘাম দেখা দিয়েছে। কুণাল কতকটা তাকে হাত ধরেই টেনে বার করল বাড়ি থেকে। বাইরে কুণালের গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়িতে উঠল ওরা। গাড়িতে উঠে প্রথম কথা কইল অশোক, কিন্তু স্থান? সেইটেই মানে আমার তো রাঁধে একটা ঠিক করা আছে, কলকাতার একটা হোটেলে ঘর নেওয়া আছে, মানে গেলেই পাবো। কিন্তু সে কি? না ভাই, সে আমি পারবো না। হোটেলের মনিব থেকে চাকর পর্যন্ত সবাই ব্যাপারটা জানবে আর স্টেয়ার করবে আমার দিকে, সে অসহ্য। ওর ভগ্নিপতির ঘর অবশ্য ছেড়ে দিতে রাজি আছে সে 1 ঘন্টার জন্যে, কিন্তু সেও 5 জনের বাড়ি। না না, সে চলবে না, থাক তবে। অশোক যেন নামতে উদ্যত হয়। আরে আস্তে, ব্যস্ত হচ্ছিস কেন? উপায় অনেক আছে। এখনও কোনো কোনো সিনেমায় বক্সের ব্যবস্থা আছে, কিন্তু তাও লাগবে না, আমার গাড়িই তো আছে।
চল, তোদের একটু নির্জন দেখে গঙ্গার ধারে এক জায়গায় পৌঁছে দিই। আমি ঘন্টা 2 এদিক ওদিক কাটিয়ে নেব এখন। তারপর তুই গাড়ি চালিয়ে চলে আসিস পার্ক স্ট্রিটের মোড়ে, ওখানেই আমি থাকব। নয়তো আমি একটা ট্যাক্সি করে চলে যাবক্ষণ। অগত্যা অশোককে চুপ করে বসে থাকতে হলো। পার্ক স্ট্রিটের কাছাকাছি চৌরঙ্গীর একটা নির্জন জায়গা থেকে তুলে নেওয়া হলো মেয়েটিকে। দুজন অপেক্ষা করছিল, মেয়েটি এবং তার সঙ্গে যৎপরনাস্তি ময়লা জামাকাপড় পরা শীর্ণ চেহারার একটি লোক। কথাবার্তা যা কিছু সব হয়েছিল বোধহয়, কারণ কোনো পক্ষই কোনো কথা কইল না। কুণাল নিঃশব্দে গোটা 2 10 টাকার নোট গুঁজে দিল লোকটির হাতে। মেয়েটি নিঃশব্দে গাড়িতে উঠে বসল। গাড়ি ছুটল গঙ্গা তীরের রাস্তাটা ধরে। কুণাল একেবারে দৃষ্টির বাইরে চলে যাবার পর অশোক মেয়েটির দিকে তাকিয়ে দেখল ভালো করে। একেবারে একপাশে ঘাড় গুঁজে জড়সড় হয়ে বসে আছে, নিতান্তই নবরা বধূটির মতো। উপমাটা মনে হতে হাসি পেল অশোকের, কিন্তু সেই সঙ্গেই মনে হলো হয়তো কুণালের কথাই সত্য, হয়তো এ একেবারেই প্রথম এ ব্যাপারে, একেবারে কাঁচা কাঁচা আর অনভিজ্ঞ। সে আস্তে আস্তে কতকটা আজকের মতোই বাঁ হাত দিয়ে ওকে জড়িয়ে মৃদু আকর্ষণে টেনে এনেছিল এবং আজকের মতোই ডান হাত দিয়ে চিবুকটা ধরে মুখখানা তুলে ধরেছিল। মুখটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল অশোক, সেই সঙ্গে লুব্ধও হয়েছিল কিছু। এতটা সে সত্যিই আশা করেনি। এতক্ষণ মুখটা কিছুই দেখা যায়নি, শুধু ওর গৌরবর্ণ এবং একটি সুগঠিত গ্রীবার আভাস পেয়েছিল মাত্র। এখন মুখ তুলে ভালো করে তাকিয়ে দেখে বুঝল যে রংটা ওর এমন কোনো গৌরবই নয়। এর চেয়েও ফর্সা রং বাঙালির মধ্যেও পাওয়া যায় ঢের। সাধারণ গৌরাঙ্গী এই মাত্র বলা চলে। কিন্তু মুখখানা এমনই সুশ্রী, সুডৌল ও সুকুমার, ললাট থেকে শুরু করে চিবুক পর্যন্ত এমন মানানসই এবং সুবিন্যস্ত যে সেদিকে চাইলে চোখ ফেরানো যায় না। সত্যি সত্যি আবার দেখতে ইচ্ছা করে, বারবারই দেখতে ইচ্ছা করে। মেয়েটি সেদিনও থরথর করে কাঁপছিল, ঘেমে উঠেছিল সেই হেমন্তের দিনেও। মুখ লজ্জায় অরুণ বর্ণ ধারণ করেছিল। সবটাই ভালো লেগেছিল অশোকের। সবচেয়ে ভালো লেগেছিল বিকশিত পুষ্পকোরকের মতো বিচিত্র গঠন ওর ঠোঁট দুটি, একটু কিশলয়ের মতো রঙিন আভা, তার ওপর মুক্তার মতো সাজানো ঘামের বিন্দু। কোনো প্রসাধন ছিল না, তবু সেদিকে চেয়ে চেয়ে অশোকের মনে হয়েছিল এ মেয়ে যদি এভাবে না এসে জীবনসঙ্গিনী রূপে আসত তো ধন্য হয়ে যেত সে। অনেকক্ষণ ধরে চেয়ে চেয়ে দেখেছিল অশোক, লজ্জায় নুয়ে পড়তে চাওয়া নিমিলিত চক্ষু সেই অপূর্ব সুন্দর মুখের দিকে। সেই আশ্চর্য ওষ্ঠাধরে চুম্বন করতে গিয়েছিল সেদিনও, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে এসেছিল। মমতা বোধ হয়েছিল তার মেয়েটি সম্বন্ধে। সত্যি ফুলের মতো মনে হয়েছিল ওকে তার, অনাঘ্রাত পবিত্র ফুলের মতো। এ ফুল নষ্ট করতে ইচ্ছা হয় না বোধহয় কোনো ভদ্র মনেরই, অশোকেরও হয়নি। উদ্বেলিত প্রচণ্ড আবেগ প্রাণপণে দমন করে মুখখানা ছেড়ে দিয়েছিল মেয়েটির, বাহুবন্ধনও ছাড়িয়ে নিয়েছিল। তার পরিবর্তে ওর দুটি কোমল ও ক্ষুদ্র হাত টেনে নিজের হাতের মধ্যে নিয়ে প্রশ্ন করেছিল, তোমার নামটি কি? নিতান্তই সাধারণ প্রশ্ন, কতকটা কোণে দেখতে যাবার মতোই। প্রশ্নটা করে নিজেরই হাসি পেয়েছিল অশোকের, কিন্তু ওর উত্তর দিতে দেরি হয়েছিল। আরও বেশি কাঁপছে সে তখন, বোধহয় সেই জন্যেই গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। কই, বললে না তোমার নাম? কি বলে ডাকব? আবারও প্রশ্ন করে অশোক। আর কী বা প্রশ্ন করবে তাও ভেবে পায় না।
নাম নাম বলতে জামাইবাবু বারণ করেছেন। আমার নাম, বাবার নাম, ঠিকানা কোনোটাই বলতে পারবো না। আস্তে আস্তে থেমে থেমে বলল সে, যেন লজ্জায়, অপমানে এবং কিছুটা ভয়েও গলা বুজে আসছে তার। বেশ তো, অন্তত ডাকনামটা বলো। কিছু একটা ধরে ডাকতে হবে তো। আমার ডাকনাম টুকু। একটু চুপ করে থেকে বলে মেয়েটি। তারপর দুজনেই চুপ করে থাকে। কাঁপছে অশোকও। প্রবৃত্তির সঙ্গে শিকার, আবেগের সঙ্গে ভদ্র সংস্কারের লড়াই চলছে তখন ওর মধ্যে। অবশেষে মমতারই জয় হয়। সেই সঙ্গে দারুণ একটা বিদ্বেষ ঘনিয়ে ওঠে যেন ভেতরে ভেতরে। কার ওপর তা ঠিক জানে না। কুণাল, ওই লোকটা, এর অভিভাবক, সকলেরই ওপর হয়তো, সেই সঙ্গে বুঝি নিজের ওপরেও। হঠাৎ বলে ফেলে সে, টুকু, তোমার বাবা শুনেছি স্কুল মাস্টার, ভদ্রলোক। তোমার মতো এইটুকু মেয়েকে দিয়ে টাকা রোজগার করাতে লজ্জা করে না তার? এর চেয়ে ভিক্ষে করাও তো ভালো। এইবার ভেঙে পড়ে টুকু। হেঁট হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে ফুলে ফুলে কাঁদতে থাকে সে। কিন্তু তাতে যেন অশোকের রক্ত আরও চড়ে যায়। হয়তো অত্যধিক মমতাই তার এই উষ্মার মূলে, কে জানে। সে টুকুর কাঁধটা ধরে ঝাঁকানি দিয়ে বলে, ওঠো, মুখ তোলো, জবাব দাও। তোমার কান্না দেখবার জন্য এত পয়সা খরচ করিনি আমরা। আমার কথার উত্তর দাও। যেন ভয় পেয়ে যায় টুকু। ভয়ে ভয়ে মুখ তোলে। চোখের জল মুছে নিজেকে সামলে নেবার চেষ্টা করে। কই, জবাব দিলে না? কঠোর কণ্ঠে আবার প্রশ্ন করে অশোক। বাবা বাবা এসব জানেন না। জানলে হয়তো আমাকে কেটে ফেলবেন। তবে এ কাজ করতে এসেছো কেন? এ কি তোমারই ইচ্ছা? টাকা চাও? গয়না গড়াবে? ঘৃণা, সেই সঙ্গে অবিশ্বাস, সংশয়, এক প্রকারের হতাশাও ফুটে ওঠে অশোকের গলায়। আর একটু হেঁট হয়ে পড়ে টুকু। তবু আস্তে আস্তে বলে, আমার ওই যে যিনি এসেছিলেন, উনি আমার ভগ্নিপতি। ওর টিবি না কি রোগ হয়েছিল। যথাসর্বস্ব চলে গেছে চিকিৎসাতে। আর সেই সময়ই চাকরিও গিয়েছে। আমার বোনের 5টি ছেলে মেয়ে। একটা 25 টাকার টিউশনই ভরসা। খেতে না পেয়ে পেয়ে আবারও ওর ওই কঙ্কালসার চেহারা হয়ে গেছে। আর কোথাও কিছু পাননি। অনেকের কাছ থেকেই সাহায্য চান, দেয়ও তারা কিছু কিছু, কিন্তু তাতে কুলোয় না। অথচ এমনি পথে দাঁড়িয়েও তো ভিক্ষে করা যায় না একেবারে। তার উপর ডাক্তার জামাইবাবুকে একটা ওষুধ খেতে বলেছে, তার 10 টাকা দাম। কোনো উপায় না পেয়ে দিদি আমার এখানে সম্বন্ধ ঠিক করেছে। এবার মেয়ে দেখাতে হবে বলে আনিয়েছে। কে নাকি পাড়ার লোক এই ব্যবস্থা করেছে, 2-3 দিনে 50 টাকা রোজগার করিয়ে দেবে বলে। আমার দিদি। তোমার দিদি এই প্রস্তাব করলে আর তুমি রাজি হয়ে গেলে? বাহ! দিদি আমার পায়ের কাছে মাথা খুঁড়তে লাগলো, হাউ হাউ করে কাঁদতে লাগলো। জামাইবাবুও কান্নাকাটি করছিলেন। যদি সত্যি ওর অসুখ আবার বাড়ে, ওদের পথে বসে ভিক্ষে করতে হবে। টুকুর 2 চোখ দিয়ে আবারও জল ঝরে পড়ে। কাঠ হয়ে বসে থাকে অশোক অনেকক্ষণ। ওই নতমুখী মেয়েটার উপর রাগ করতে চায়, কঠোর ভাষায় তিরস্কার করতে চায়, কিন্তু কিছুই যেন পারে না। মমতা, অপরিসীম মমতা ওর সমস্ত কঠোরতা ছাপিয়ে উঠেছে ফুলের মতো সুকুমার মেয়েটা সম্বন্ধে। সেই মমতাই ওর সম্ভোগের প্রবৃত্তিও যেন নষ্ট করে দেয়। দূরে ট্যাক্সির শব্দ হচ্ছে না?
বেশ অন্ধকারও তো হয়ে এসেছে চারদিক। সময় হয়ে গেল বুঝি। অশোক ঘড়ির দিকে তাকায়। কুণালি আসছে ট্যাক্সি করে, দূর থেকেই রুমাল নাড়ছে। অশোক জোর করে যেন নড়ে চড়ে বসল। পকেট থেকে কতকগুলো 10 টাকার নোট বার করল। তারপর টুকুর শিথিল অনড় হাতে সেগুলো গুঁজে দিয়ে বলল, এই টাকাটা নিয়ে যাও, দিদিকে দিও, কিন্তু আর এ কাজে রাজি হইও না। আমি ছেড়ে দিলুম, অপরে ছাড়বে না। এ পথে তুমি নেমো না কোনো দিন, তার চেয়ে গলায় দড়ি দিও। কথা শেষ করার আগেই কুণাল এসে পড়ে। কোনো কথা হয় না কোনো পক্ষে, দরকারও ছিল না। কুণাল আবার স্টিয়ারিং ধরে বসে। চৌরঙ্গীর সেইখানটিতেই অপেক্ষা করছিল টুকুর ভগ্নিপতি। টুকুকে নামিয়ে দিল কুণাল। আবারও গাড়ি ঘুরিয়ে নিয়ে গঙ্গার ধারে এসে পড়ল ওরা। এক জায়গায় গাড়ি থামিয়ে কুণাল প্রশ্ন করল, তারপর বল কীরকম হলো, এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? অশোক একটু হেসে বলল, ওটা এ যাত্রাও হলো না বন্ধু, এবারও ব্যর্থ হলো তোমার আয়োজন। তার মানে? হোয়াট ডু ইউ মিন? কুণাল সোজা হয়ে ওঠে একেবারে। অশোক একটা একটা করে সব কথা খুলে বলল। কাহিনী শেষ করে বলল, এরপর ওই কথা শোনবার পর আমার আর প্রবৃত্তি হলো না ভাই। তুই কিছু মনে করিসনি, তোর এত আয়োজন বৃথা হয়ে গেল। অকস্মাৎ হো হো করে হেসে উঠল কুণাল। ওহ, হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট আ বিগ গ্রেট ফুল। তুই কি মনে করছিস তোর ওই টাকাটা পেয়েই ওদের অ্যাপেটাইট শান্ত হবে? ওটা তো পেলই, আর যে 2 দিন হাতে আছে সে 2ই বা ছাড়বে কেন? ওদের তো এত বড় হাঁ, সমুদ্র খাবার তৃষ্ণা, ওইতে কখনো মেটে? যা বলেছে সবই সত্যি, অবস্থা ওই বটে। 6 মাসের বাড়ি ভাড়া বাকি, সেই জন্যেই আরও এই ব্যাকুলতা। তুই বড্ড ভুল করলি অশোক। ও মেয়েটা নষ্ট হবেই, মিছিমিছি তুই এই পাগলামি করে বসলি। যা, তুই বলেই, নইলে আমি কি আর ছেড়ে দিতুম? এখনো তো সময় আছে, জানা। বিরস কণ্ঠে বলে অশোক। সেই মুহূর্তে কেমন যেন একটা বিজাতীয় ঘৃণা বোধ হয় কুণাল সম্বন্ধে, এই সমস্ত প্রসঙ্গটা সম্বন্ধেই। কুণাল তা বোঝে না, বলে, দূর পাগল, অতগুলো টাকা দিলি তুই ওই কন্ডিশনে, তারপরও রোজগার করায় যদি, সেটা কি আর আমাকে জানতে দেবে? এটুকু চক্ষু লজ্জা বোধ হয় এখনও ওদের আছে। আমার জানা মানেই তোর জানা। না, সব মাটি করে দিলি তুই। অমন লাভলি মালটা। বাইরে কোথায় কাক ডেকে উঠল না? চমক ভেঙে ঘড়ির দিকে চেয়ে দেখল অশোক। 4:30 বেজে গিয়েছে, ভোরই হয়ে এলো। সেই থেকে এতক্ষণ পাথরের মতো বসেছিল সেও, আচ্ছন্ন অভিভূত হয়ে। স্মৃতির রোমন্থনে মগ্ন হয়ে গিয়েছিল বুঝি, কটু কষায় স্বাদ স্মৃতি। টুকু এখনো কাঁদছে, তেমনি উপুর হয়ে ফুলে ফুলে কাঁদছে এখনো। মনে হচ্ছে এ কান্নার বুঝি শেষ হবে না ওর জীবনে। অশোক আস্তে আস্তে মৃদু কোমল হাতে ওর 2 কাঁধ ধরে টেনে তুলল। চাপা গলায় বলল, রাত শেষ হয়ে গেল যে, চোখ মুছে ঠিক হয়ে বসো। এখনই ওরা এসে পড়বেন হয়তো সিঁদুর পরাতে। ছি, কি মনে করবেন বলো তো? টুকু কেমন একরকম বিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকে, যেন কথাগুলো তার মাথাতেই ঢোকে না। শুনছ টুকু? তেমনই বিহ্বলভাবে চায় সে। এবার অশোকের মুখের দিকেই চায়। চোখ দুটিও সুন্দর, আজ লক্ষ্য করে অশোক। কিন্তু অবিরাম কান্নায় কি অবস্থাই হয়েছে সে চোখের। এই, চোখ মোছো না, ওরা এসে পড়বেন যে। কিন্তু কিন্তু সিঁদুর পরিয়ে কি হবে? আপনি তো আমাকে গ্রহণ করতে পারবেন না। আবারও উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়ে টুকু।
এই দেখো পাগল, গ্রহণ করতে পারবো নাকি? গ্রহণ তো করেইছি কাল, অগ্নিসাক্ষী করে। জোর করে এবার ওকে নিজের বুকের ওপর টেনে আনে অশোক। নিজের রুমাল দিয়ে ওর চোখ মুছিয়ে দেয়। কি করেছ বলো দিকি, অনর্থক কেঁদে কেঁদে? ওরা কি ভাববেন? তবুও টুকু প্রকৃতিস্থ হতে পারে না। কান্নার ফাঁকে ফাঁকে বলে, আমার তো এখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর পথ থাকবে না। আপনি আপনি ত্যাগ করলে ওদের কি বলবো আমি? অশোক এবার জোর করে ওর মুখখানা তুলে ধরে বহুদিনের ঈপ্সিত অসমাপ্ত চুম্বন এঁকে দেয় ওর সেই বিকশিত পুষ্পের মতো বিচিত্র গঠন ওষ্ঠাধরে। তারপর বলে, ত্যাগ করব তো এত কষ্ট করে গ্রহণ করতে এলুম কেন? আমাদের পাপের প্রায়শ্চিত্ত তুমিই বা করবে কেন টুকু? অপরাধ শুধু তোমার নয়, সমানভাবে আমাদেরও। তুমি যদি আমাকে ক্ষমা করতে পারো, আমিও পারব। ওরা এসে পড়লেন বুঝি? মুখটা মুছে নাও দেখি চটপট। এই যে, আমার রুমালটা নাও। এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বাসর সজ্জা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।